উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আর বলেন, নির্বাচনের আগে ফিরতে মরিয়া পলাতক শক্তি, পরাজিত ফ্যাসিস্ট শক্তির যে কোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে। আর ভোটে বাধা দিলে শৃঙ্খলার সাথে প্রতিহতের আহ্বান জানান তিনি। ওসমান হাদির উপর হামলার ষড়যন্ত্রে যারাই জড়িত থাকুক না কেন, তাদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ও বিশ্বজুড়ে শুরুতেই দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনূস দেশকে উন্নত ও সুশাসন দিতে তার সরকারের সংস্কার কর্মসূচির বাস্তবতা তুলে ধরেন। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক অনুপ্রেরণা ধারণ করে বক্তব্যে উঠে আসে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার বিষয়টি। জানান, এই হামলায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। বলেন, রক্তপাত আর ভয় দেখিয়ে নির্বাচন বানচাল করা যাবে না। ফ্যাসিস্ট পরাজিত শক্তি আর এদেশে ফিরে আসতে পারবে না। সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। পলাতক শেখ হাসিনা, আসাদুজ্জামান খানকে দেশে ফেরানোর জন্য সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে। আসছে নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণ করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব আমাদের সবার। আপনাদের মূল্যবান ভোটেই আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই ভোটকে শুধু কাগজে একটা সিল মারার আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে হবে না, বরং এটি হবে নতুন রাষ্ট্র বিনির্মাণে আপনার সক্রিয় অংশগ্রহণ। আরও জানান, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচনের বাস্তবায়ন চাই অন্তর্বর্তী সরকার। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর। দেশের সবচেয়ে শীর্ষ ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, দেশে বা বিদেশে উন্নত চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। প্রয়োজনীয় বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা সহ সব বিষয় বিবেচনায় রয়েছে। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক অনুপ্রেরণা ধারণ করে জনগণের ক্ষমতায়ন গণতান্ত্রিক উত্তরণের পথে নবযাত্রা সূচিত হয়েছে। তা এগিয়ে নেওয়া সবার দায়িত্ব বলেও জানান প্রধান উপদেষ্টা। জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে তা এগিয়ে নেওয়াই আমাদের সম্মিলিত দায়িত্ব। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। গণতন্ত্রকামী জনগণই তাদের প্রতিহত করবে। বিজয় দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে স্বাধীনতার শত্রুরা যারা আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে অটুট রাখবে। আমাদের নেতা তারেক রহমান, তিনি আজকে নির্বাচিত অবস্থায় তিনি সংস্কার করছেন। তিনি আমরা আশা করছি আগামী 25 ডিসেম্বর আসবেন। মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল একটি দল, বাকি সব মানুষকে বানানো হয়েছিল দাস। অতীতের বস্তা পচার রাজনীতি বাংলাদেশে অচল। সেই রাজনীতির পাহারাদারি যারা করবে তারা অচল হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। কেউ যেন নিজেকে অতিরিক্ত ধূর্ত না ভাবেন। জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে। কাউকে আর ছাড় দেওয়া হবে না। আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে 11 তারিখ 12 তারিখ, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাসের মূলক উন্মোচন হবে ইনশাআল্লাহ।
মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে বাংলাদেশকে বিভাজন করা যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। তারা বলেন, দেশ স্বাধীন হলেও রয়ে গেছে ভারতের আগ্রাসন। বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের বিজয় গণ্য করে কথা বলা হয়। দিল্লির আধিপত্যবাদ কায়েম করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ওসমান হাদির লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। মঙ্গলবার দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাংলা মোটরে জড়ো হতে থাকেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। বিকেল 4টায় শুরু হওয়া র্যালিটি শাহবাগ, কাঁটাবন, পলাশীমঠ, শহীদ মিনার হয়ে শাহবাগে এসে শেষ হয়। এই সময় এনসিপির নেতারা বলেন, দেশ স্বাধীন হলেও ভারতীয় আগ্রাসন রয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা ভারতের স্বাধীনতা হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদ কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে নেতারা বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নরেন্দ্র মোদীর দেয়া বক্তব্যের প্রতিবাদ জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে ভারতীয় আধিপত্যবাদের বীজটাকে আমরা উৎপাদন করার মাধ্যমে বাংলাদেশের চূড়ান্ত স্বাধীনতা আমরা অর্জন করব। এই বাংলাদেশকে আর দিল্লির আধিপত্যবাদের মধ্যে দিয়ে বাংলাদেশের সম্ভাবনাকে নষ্ট করার আমরা কোনরূপ সুযোগ দেব না। ওসমান হাদির উপর হামলাকে 24-এর গণঅভ্যুত্থানের উপর আক্রমণ বলে মন্তব্য করে বলেন, নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হবে। নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে অভিযোগ নেতাদের। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, বৈষম্যহীন একটি রাষ্ট্র এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্র কায়েম করা। বাংলাদেশে আমরা সেই লড়াই শুরু করেছি, আধিপত্যবাদ বিরোধী লড়াই আমরা শুরু করেছি। এই লড়াই আমাদের অব্যাহত থাকবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আধিপত্য বিরোধী কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে আরো বলেন, বাংলাদেশের স্থপতিরা যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ গঠন করেছিলেন, এনসিপি সেই আকাঙ্ক্ষা ধারণ করে। সেই লড়াই শুরু করেছিল, ভাষালীরা সেই লড়াই শুরু করেছিল, আমরা সেই লড়াইকে ধারণ করি। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। ৭১-এ বাংলাদেশের বিজয় বিশ্বজুড়ে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম ও অনুপ্রেরণার প্রতীক, এমন মন্তব্য করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা। কূটনীতিকদের মতে, লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত এই দিনটি জাতির ইতিহাসে গৌরবের এক অনন্য অধ্যায়। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব মন্তব্য করেন বিদেশি কূটনীতিকরা। বিজয় দিবসের ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে কর্মরত রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়ান তারা। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন কূটনীতিক প্রতিনিধিরা। মহান বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন বিভিন্ন দেশের সাধারণ মানুষও। বাংলাদেশ আমার খুব পছন্দের জায়গা। এখানকার ভাষা, ইতিহাস, সংস্কৃতি আমাকে বরাবরই অনুপ্রাণিত করে। এ সময় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার বলেন, ৭১-এ বাংলাদেশের বিজয় মানবতার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একসঙ্গে ফুল দিয়ে আমরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে সম্মানিত বোধ করছি। এই স্মরণ শুধু অতীতের নয়, এটি মানবতা ও ন্যায়ের মূল্যবোধের প্রতিও গভীর শ্রদ্ধা। কূটনীতিকদের মতে ১৯৭১ সালের এই অর্জন আজও বিশ্বজুড়ে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামে অনুপ্রেরণা হয়ে আছে। বিজয় দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করছি। জাতির এই ত্যাগ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে আজও অনুপ্রেরণা হয়ে আছে। মহান বিজয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। তাদের ভাষায় বাংলাদেশের বিজয় শুধুমাত্র একটি ভূখণ্ডের স্বাধীনতা নয়, এটি অন্যায়, নিপীড়ন এবং দখলদারিত্বের বিরুদ্ধে মানবতার এক গৌরবময় অর্জন। মাঞ্জুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। মহান বিজয় দিবসে জাতীয় পতাকা নিয়ে আকাশ থেকে নামলেন ৫৪ জন প্যারা ট্রুপার। সবচেয়ে বেশি পতাকা হাতে জাম্পের দাবি করে বিশ্ব রেকর্ডের জন্য এখন গিনেস কর্তৃপক্ষের স্বীকৃতির অপেক্ষায় বাংলাদেশ। এমন আয়োজনের পাশাপাশি ছিল জমকালো এয়ার শো। আকাশ থেকে ঝাঁপ দিলেন ৫৪ প্যারাট্রুপার। লাল সবুজের বাংলাদেশের বিজয়ের ৫৪তম বার্ষিকীতে এই আয়োজন।
জাতীয় পতাকা বহন করে তেজগাঁয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ৫৪ জন প্যারাট্রুপারের জাম। এতে ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সশস্ত্র বাহিনীর ৫৩ সদস্য। গুলিবিদ্ধ ওসমান হাদির ছবি আঁকা একটি বিশেষ হেলমেট পরেন আশিক চৌধুরী। টিম বাংলাদেশের দাবি, এটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি পতাকা হাতে জাম। এখন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতির অপেক্ষা। এই উদ্যোগ আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সক্ষমতা প্রদর্শন এবং দেশে বিদেশে জাতীয় গৌরব ও আত্মপরিচয়ের অনুভূতি জাগাবে। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ছিলেন ৩ বাহিনীর প্রধান ও উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য। ছিল এয়ার শো, আর তা দেখতে মানুষের ঢল নামে। আগারগাঁও সংলগ্ন পুরনো বিমানবন্দরের প্রবেশপথে সকাল থেকেই ছিল দর্শনার্থীদের দীর্ঘ সারি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলায় মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিফুজ্জামানের আদালত এই আদেশ দেয়। এর আগে কবিরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে এদিন আদালতে আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকলেও আসামি কবির আদালতকে জানান তিনি মূলত পাঠাও চালক হওয়াতে বিভিন্ন সময় ফয়সাল তাকে ফোন করে ডাকতেন, আর যে ফুটেজ দেখিয়ে তাকে সন্দেহ করা হচ্ছে পুরনো। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন। সোমবার নারায়ণগঞ্জ থেকে কবিরকে গ্রেফতার করে র্যাব। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন ১৯৯ নরসিংদী ১-এ। দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নরসিংদী ১-এ। আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী পরিকল্পনা। জনাব ইব্রাহিম ভূঁইয়া, আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের পক্ষ থেকে স্বাগত। শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে আপনি যদি এই আসনে এমপি নির্বাচিত হন, আপনার পরিকল্পনায় কোন কোন কাজগুলো প্রাধান্য পাবে? ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমি ডিবিসি নিউজের মাধ্যমে দেশ এবং প্রবাসে যারা রয়েছেন সকল দর্শকদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি আদর্শ উন্নয়নমুখী দল। আমরা চাই আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের জন্য। সৎলোকের শাসন সমাজে প্রতিষ্ঠিত না থাকার কারণে কি অরাজকতা চলছে তার ৫৪ বছর আমরা দেখেছি। বিভিন্ন দল ক্ষমতায় এসছে, বিভিন্ন নেতৃত্ব আসছে, কিন্তু ৫৪ বছরে আমরা স্বাধীনতার যে স্বপ্ন ছিল তা আজও বাস্তবায়ন হয়নি। নরসিংদী ঢাকার অদূরে ৫৫ কিলোমিটার 0.0 একটি এরিয়া, চারদিক দিয়ে নদী বেষ্টিত এরিয়া। এখানে আজকে সন্ত্রাসের জনপদ হিসাবে পরিচিত আজকে আমাদের নরসিংদী। আমার প্রথম কাজ হবে এই জনপদে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গঠন করা। আমি একটা নিরাপদ নরসিংদী করতে চাই, যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে, নিরাপত্তার সাথে বসবাস করবে। পাশাপাশি আমরা এই নরসিংদী সদরে ১ আসনটি 11টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা নিয়ে গঠিত। এর মধ্যে 2টি চরাঞ্চলের ইউনিয়ন সম্পূর্ণ স্থলভাগ থেকে বিচ্ছিন্ন। এদেরকে স্থলভাগ থেকে জলভাগে যে সংযোগ করা, এটা আমি অগ্রাধিকার ভিত্তিতে আমি দেখব। পাশাপাশি এখানে আপনার ৫৪% মতন লোক রয়েছে যারা ভূমিহীন কৃষক। তারা কৃষি ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, তাদের নিজেদের কোনো জমি নেই, এই জন্য কৃষির কাজ থেকে অনেকেই তারা দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে। কৃষির উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য না পাওয়ার জন্য আমরা এখানে সার, বীজ সহ কৃষকদের ন্যায্য মূল্য যাতে নিশ্চিত হয় সেই বিষয়টি আমরা দেখব। নরসিংদীর একটা ব্যবসায়িক এবং টেক্সটাইল এরিয়া, এখানে টেক্সটাইলের বজ্রগুলি এসে এবং ডাইংয়ের দূষিত কেমিক্যাল পানিগুলি আজকে খাল, বিল, নদীগুলি এগুলি বিনষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য পরিবেশের বিষয়টি আমি অগ্রাধিকার ভিত্তিতে দেখব। পাশাপাশি আমরা নরসিংদীতে আর স্বাধীনতার ৫৪ বছর পরেও আমাদেরকে সংগ্রাম করতে হয় একটি পাবলিক ইউনিভার্সিটির জন্য। এটা অত্যন্ত দুঃখজনক। আমি অগ্রাধিকার ভিত্তিতে লেখাপড়া, সার্বিক মান উন্নয়ন সহ একটি পাবলিক
ইউনিভার্সিটির জন্য এখানে কাজ করে যাব। স্বাস্থ্যসেবা বলতে গেলে এখানে ভেঙ্গেই পড়েছে। আমি ভিজিট করেছি সম্প্রতি নরসিংদী সদর হাসপাতাল, একটা বেডে 5 জন থাকতে হয়, রীতিমতো আমি 3 জন দেখে আসছি। এখানকার আরএমও বলেছেন যে এখানে 500 বেডের হাসপাতাল আবশ্যক, আছে 100 বেডের হাসপাতাল। চিকিৎসা বিভাগ ভেঙে পড়েছে। আমি একটি মেডিকেল কলেজ হাসপাতাল নরসিংদীর জন্য অত্যন্ত জরুরি। অনেক জরুরি রুগী ঢাকায় নিয়ে যাওয়ার পথে তাদের জীবন অবসান ঘটে, কিছু পাঁচদোনাতে, কিছু মাধবদীতে, কিছু আপনার কাশপুরে। এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাই না। এই জন্য আমাদের হেলথ ক্যাম্প, আমি ব্যক্তিগতভাবে আমার এলাকাবাসীকে নিয়ে আমি হেলথ ক্যাম্প জায়গায় জায়গায় পরিচালনা করছি। ইতিমধ্যে 19টি হেলথ ক্যাম্প। অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নরসিংদী 1-এর নির্বাচনী এক্সপ্রেস শেষ হচ্ছে। আগামীকাল দেখা হবে নরসিংদী 2 এবং নরসিংদী 3-এ। সেই পর্যন্ত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মাসুদুজ্জামান মাসুদ। দুপুরে নারায়ণগঞ্জে প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি এই ঘোষণা দেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে 2টি কারণ উল্লেখ করেন মাসুদুজ্জামান মাসুদ। প্রথমত, নিরাপত্তার শঙ্কা জানান তিনি। পাশাপাশি আরও জানান তার পরিবারও চায় না ভোটের মাঠে থাকুন তিনি। গত সেপ্টেম্বরে বিএনপিতে যোগ দিয়েছিলেন মডেল ডি ক্যাপিটাল গ্রুপের মালিক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। তবে আগে থেকে তিনি বিএনপি পন্থী হিসেবে পরিচিত ছিলেন। যোগ দেওয়ার অল্প দিনের মধ্যেই পান দল থেকে মনোনয়ন। পৌষের প্রথম দিন আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো শীতকাল। তবে প্রকৃতিতে হিমেল পরশ বইছে বেশ আগে থেকেই। অনেক স্থানে সকালটা ঢেকে গেছে ঘন কুয়াশায়। জনজীবনে নেমে এসেছে কিছুটা স্থবিরতা। দেশের সর্ব উত্তরে জেলা পঞ্চগড়, সেখানে টানা 6 দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় মহানন্দ তীরের তেঁতুলিয়ায় উপজেলায় আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.5 ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসে কনকনে ঠান্ডা অনুভব হলেও কুয়াশা কিছুটা কমেছে। জীবিকার তাড়নায় ভোরে কাজে বেরিয়ে পড়ছে মানুষ। উষ্ণতা পেতে খড়কুটে আগুন জ্বালাতে দেখা গেছে গ্রামাঞ্চলে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। অন্যদিকে দিনাজপুরে গেল কয়েকদিন ধরে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে সর্বনিম্ন তাপমাত্রা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।